আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা নিয়ে এসেছি। নিউটনীয় বলবিদ্যা আজকে আমরা শুরু করব এএসজি মাইক্রো কোর্স থেকে। আমার মনে হয় এই কোর্সটা দুর্দান্ত হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, আপনারা আপনার জায়গা থেকে চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং কনসেপ্ট আমরা বুঝার চেষ্টা করব। আপনারা আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা, এম আই অডিবল, আমি কি আমার কথা আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেই জিনিসটা আমাকে একটু কনফার্ম করেন। সালাম দিয়েছেন রেহাব বিনতে আলমগীর, আসসালামু আলাইকুম সালাম। হাসানে নাম ফিজিক্স কেমিস্ট্রির বস টিচার হাসানে নাম, এবং ম্যাথও পড়াচ্ছেন, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ। আমরা একটু অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। হাসানের নাম বলেছেন সব ঠিক আছে, আমাকে স্টার্ট করতে বলা হয়েছে, আমি স্টার্ট করব, এখনই স্টার্ট করব। তো আমরা শুরুতেই নিউটনীয় বলবিদ্যার আজকের যে ক্লাসটা হবে একদম বেসিক কনসেপ্ট নিয়ে কথাবার্তা হবে। আপনারা যারা আগে নিউটনীয় বলবিদ্যা অনেকে পড়ে থাকতে পারেন 21 ব্যাচের, তাদের জন্য একটু বোরিং লাগলেও লাগতে পারেন, কারণ একদম প্রিমিটিভ কথা, একদম বেসিক কথাবার্তা বলবো, কিন্তু আস্তে 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 আমরা গভীরে ঢোকার চেষ্টা করব। তো সবার আগে আমরা শুরু করি। এখন আমরা সবার আগে যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নিউটনীয় বলবিদ্যার দিকে, অর্থাৎ হইতেছে নিউটনীয় বলবিদ্যার দিকে আমরা কিভাবে আগাইলাম, কিভাবে এই নিউটনিয়ান মেকানিক্স আসলো, সেটার দিকে আমরা একটু দৃষ্টিপাত করব। সবার আগে যেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যারিস্টটলের যুক্তিদোষ। অ্যারিস্টটলের যুক্তিদোষ, অ্যারিস্টটলের যুক্তিদোষ বা অ্যারিস্টটলস ফ্যালাসি। আচ্ছা, এটা ইতিহাসের শুরুতে এই অ্যারিস্টটলের কথাকে আগে সায়েন্স মনে করা হতো। এই অ্যারিস্টটলের যুক্তিদোষটা কি ছিল অ্যারিস্টটলের ক্ষেত্রে? সেখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যারিস্টটলকে প্রশ্ন করা হয়েছিল যে একটা বস্তু, এটাকে যদি আমরা গড়িয়ে দেই তো একটা সময় এটা কি হয়ে যাবে, এটা থেমে যাবে, একটা সময় এটা থেমে যাবে। অ্যারিস্টটলকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বস্তুটা কেন একটা সময় থেমে যায়। তখন অ্যারিস্টটল বলেছিলেন যে এ টায়ার্ড হয়ে গিয়েছে, যার কারণে থেমে যায়। অর্থাৎ সে বলটাকে মনে করেছিলেন যে বস্তুর নিজস্ব ধর্ম। বলটাকে যে একটা শুরুতে বস্তুর মধ্যে বল থাকে এবং বলটা একটা সময় টায়ার্ড হয়ে যায়। তো অ্যারিস্টটল বলেছিলেন বলটাকে যদি সব সময় এরকম সামনের দিকে অগ্রসররত রাখতে হয়, তাহলে বলটার উপর অনবরত শক্তির একটা উৎস থাকতে হবে। এই ধরনের কথা খ্রিস্টপূর্বের সময়ে এই ধরনের কথা ছিল। পরবর্তীতে একজন এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট, যে সবকিছু এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করতেন, ওনার নাম ছিল গ্যালিলিও গ্যালিলি। উনি একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো এক্সপেরিমেন্টটা কিরকম, একদম বেসিক কিছু কথা, আমরা মূল প্রসঙ্গে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে। গ্যালিলিওর পরীক্ষাটা কিরকম ছিল, সেটা আমরা দেখি। গ্যালিলিওর পরীক্ষা ছিল, সে এরকম একটা কার্ভ সারফেস নিয়েছেন। তো এই কার্ভ সারফেসটা, এটা ব্লার দেখা যাচ্ছে, ওকে। এখন কি ক্লিয়ার? আমি এখন মোটামুটি আমার এখানে ফিড আছে। ওকে 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 আচ্ছা, তো আমরা এখান থেকে ধরে নিলাম একটা বল এরকম গ্যালিলিও ছেড়ে দিয়েছেন। তো এটা হচ্ছে ভূমি,
এটা হচ্ছে ভূমি। তো এখান থেকে বলটা যখন ছেড়ে দেওয়া হয়েছে এবং সারফেসটা ছিল কি একটা স্মুথ সারফেস, স্মুথ একটা সারফেস, তাহলে এখান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন দেখা গেল যে বলটা এখান থেকে গড়িয়ে ঠিক এটা যেই উচ্চতায় ছিল সেই উচ্চতায় এসে থেমে যায়, তারপর আবার গড়িয়ে এই উচ্চতায় আসে। এটা যদি এই উচ্চতায় ছিল সেও উঠে এখানে এই উচ্চতা পর্যন্ত আসে, এই উচ্চতা পর্যন্ত আসে, সে তার আগে বা তার পরে যায় না, ঠিক সেম উচ্চতা পর্যন্ত সে থাকে। তো গ্যালিলিও কি করলেন, উনি মনে করলেন উনি এটাকে আরেকটু এটার ঢাল কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পর দেখা গেল যে এখন কিন্তু দেখেন এটা যদি সেম উচ্চতায় উঠতে হয় পথ কিন্তু বেশি যেতে হবে, পথ কিন্তু বেশি যেতে হবে। তো বলটা আবার উনি ছেড়ে দিলেন, দেখা গেল এই বলটাও এই সেম উচ্চতা পর্যন্ত উঠলো, আবার এসে এইখানে আসলো, স্মুথ একটা সারফেস, কিন্তু এটাও কিন্তু এই উচ্চতা পর্যন্তই উঠলো। তারপর উনি যেটা করলেন, উনি এই তলটাকে ফ্ল্যাট করে দিলেন, দেখা গেল বলটা গড়িয়ে সেম উচ্চতা পাবার আশায় সে অনবরত সামনের দিকে চলতে থাকে। তাহলে গ্যালিলিও এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হলেন, গ্যালিলিও এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হলেন। তার সিদ্ধান্তটা ছিল যে একটা বস্তু যে অবস্থায় আছে সে কাইন্ড অফ সেই অবস্থায় কিন্তু থাকতে চায়। উনার এই সিদ্ধান্তটা কিন্তু এই এক্সপেরিমেন্ট পর্যন্ত ছিল। এই এক্সপেরিমেন্ট থেকে, এই পরীক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে নিউটন, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সবার প্রথম নিউটনের যে প্রথম সূত্র, সেই নিউটনের প্রথম সূত্রে কিন্তু এই যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এই জিনিসটাকে নিউটনের প্রথম সূত্র একদম ক্লিয়ারিফাই করে দেয়, একদম সহজ করে দেয়। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন বলেন ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এই নিউটনের গতিসূত্রগুলো একটু দেখব। নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র। নিউটন তার এই যে গতিসূত্রগুলা এগুলো সবকিছুই লিখেছিলেন ল্যাটিন ভাষায় লেখা একটা বই, ফিলোসফিয়া ন্যাতুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইতে। তো সেখান থেকেই এই সূত্রগুলো পরবর্তীতে খুবই বিখ্যাত হয়। আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এটা পড়ে যাচ্ছি। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র কি বলে, কিসের ধারণা দেয়? আপনারা একটু কমেন্টে আমাকে জানাতে পারবেন নিউটনের গতির প্রথম সূত্র কিসের ধারণা দেয়? আপনারা কি আমাকে একটু কমেন্টে জানাতে পারবেন? আচ্ছা, এখন দেখেন নিউটনের গতির প্রথম সূত্র এটা আসলে কি বলে। নিউটনের গতির প্রথম সূত্র যেটা বলে সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সর্বদা সুষম গতিতে চলতে থাকে, আচ্ছা, তার মানে যে স্থির সে স্থিরই থাকতে চাচ্ছে, যে গতিশীল সে গতিশীলই থাকতে চাচ্ছে। এই জিনিসটাকে কি বলে আপনারা কি বলতে পারবেন? এই জিনিসটাকে বলে জড়তা। অ্যাবসলিউটলি রাইট, অসাধারণ জোস। এই জিনিসটাকেই আমরা বলি জড়তা। এটা হচ্ছে জড়তার ধারণা দেয়। এই সূত্র জড়তার ধারণা দেয়। জড়তা ইংরেজিতে বলে ইনারশিয়া। জড়তার ধারণা দেয়। এই যে জড়তা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে স্থিতি জড়তা,
একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে দিকের জড়তা। দিকের জড়তাও যদিও এক ধরনের গতি জড়তা, ব্লাড দেখা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় ঠিক হয়ে যাবে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আজকে একটু আচ্ছা, আমি একটু দেখছি। এখন কি একটু বেটার হচ্ছে? এখন কি একটু বেটার হচ্ছে? একটু নেটে একটু প্রবলেম হচ্ছে, একটু সামান্য একটু প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। টেকনিক্যাল ইস্যুজ একটু থাকে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে, কোনো সমস্যা নেই। তো স্থিতি জড়তা জিনিসটা কি, আমরা কিভাবে সেই জিনিসটা, স্থিতি জড়তা, ধরেন আপনি হচ্ছে একটা গাড়িতে বাসে বসে আছেন অথবা বাইকের পিছনে বসে আছেন, ঠিক আছে, আপনার বন্ধু আপনার হচ্ছে বাইক চালাচ্ছে, আপনার বন্ধু বাইক চালাবে। এখন আপনি কি করলেন, এখন আপনি যেটা করলেন, আপনি কিছু করলেন, আপনি পিছনে বসে থাকলেন, আপনার বন্ধু কি করলো, হঠাৎ করে পিক আপটা অনেক বেশি দিল, হুট করে টান দিল, আপনি কি হবে, পিছন থেকে পড়ে যাবেন। অর্থাৎ আপনি ওইখানে স্থিরভাবে বসে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন, অর্থাৎ আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকতে চাচ্ছেন। তো ওই জায়গায় স্থির অবস্থায় বসে থাকতে যে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, সেটা আপনার স্থিতি জড়তা। হুট করে সেখান থেকে গতিশীল হওয়ায় আপনার স্থিতি জড়তা ভেঙে যায়, যার কারণে অতর্কিতে আপনি পিছন দিকে পড়ে যান। তো এটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা কি? গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে, ধরেন বাস চলছে অনেক স্পিডে, সামনে হঠাৎ করে একটা কুকুর বা বিড়াল এরকম হুট করে, বাস বা গাড়ি হুট করে ব্রেক করা হলো, দেখবেন যে সব যাত্রী সামনের দিকে হুড়মুড়ায় পড়ে। তো অথবা বাসে, যদি আপনি বাসে ঝুলার অভ্যস্ততা থাকে, তখন আপনি দেখবেন যে এখানে ঝুলে আছেন, হুট করে এরকম করে সামনে এগিয়ে আসতে হয়, তাই না? তো এই জায়গায় আপনি বাসটা যখন গতিশীল ছিল, আপনার বাসটা যখন গতিশীল ছিল, তখন আপনি গতিশীল অবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছিলেন। অর্থাৎ আপনি গতিশীল অবস্থায় ছিলেন, গতিশীল অবস্থায় থাকতে চেয়েছেন, তার মানে আপনি গতি জড়তার মধ্যে ছিলেন। হঠাৎ করে সেটা স্থির হয়ে যায়, আপনার জড়তা ভঙ্গুর হয়, অর্থাৎ আপনার জড়তা ভেঙে যায়, আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। আর দিকের জড়তা কি? দিকের জড়তা কি? সমস্যা করছে, আমি দেখছি, আমি দেখছি বিষয়টা। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? আমি মোবাইল ডাটায় সুইচ করে ফেলেছি, আমি মোবাইল ডাটায় সুইচ করে ফেলেছি। অত্যন্ত দুঃখিত, অত্যন্ত দুঃখিত, কিছুটা টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার?
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ধৈর্য ধরার জন্য, অনেক ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো 196 জন আছেন আমার সাথে, অনেক ধন্যবাদ। এখন আপনারা দেখেন দিকের জড়তা, দিকের জড়তা নিয়ে আমরা একটু কথা বলি, দিকের জড়তা নিয়ে আমরা একটু কথা বলি। ধরেন আপনি গাড়িতে বসে আছেন, ঠিক আছে, গাড়িটা দেখবেন যে হুট করে যখন ডান দিকে বাঁক নেয়, আপনি বাম দিকে এরকম করে হেলে পড়ে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যখন গাড়িতে বসে আছেন এভাবে সোজা বসে আছেন, ঠিক আছে, হুট করে, অর্থাৎ আপনার দিকটা কি সামনের দিকে, আপনার গতিটা কোন দিকে সামনের দিকে, হুট করে যখন দিকটা চেঞ্জ করা হয়, হুট করে যখন গতির দিকটা চেঞ্জ করা হয়, তখন অতর্কিতে আপনারা ওই দিকে যেই দিক ছিল দিকটা পরিবর্তন করে ফেলায় ওই যে জড়তাটা ভাঙতে একটু কষ্ট হয়, যার কারণে আপনারা বাম দিকে হেলে পড়েন। আমার মনে হয় আমি বিষয়টা বোঝাতে পেরেছি, আমার মনে হয় আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। নিউটনের গতির দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আচ্ছা, এখানে দেখেন যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগ জিনিসটা কি সেটা আমার আগে জানতে হবে। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। একটা বস্তুর ভর আর বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগের গাণিতিক রূপ। একটা বস্তুর ভর আর বেগের গুণফল, এটা তার গাণিতিক রূপ। বস্তুর ভর যদি হয় এম আর বেগ যদি হয় ভি, তাহলে পি হচ্ছে তার ভরবেগ, ইংরেজিতে বলে মোমেন্টাম। আচ্ছা, এই মোমেন্টাম দ্বারা আসলে কি বোঝায়? এইটা দ্বারা আসলে বস্তুর গতীয় অবস্থা বোঝায়। অর্থাৎ একটা বস্তু গতিশীল থাকলে তার অবশ্যই সেখানে ভরবেগ থাকতে হবে। একটা বস্তু গতিশীল থাকলে তার অবশ্যই সেখানে ভরবেগ থাকতে হবে, কারণ একটা বস্তুর ভর অবশ্যই থাকবে এবং বেগ যখন থাকবে তখনই ভরবেগ থাকবে। বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে সেখানে কোনো ভরবেগ থাকবে না। কিন্তু এখানে এই জিনিসটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন বলবিদ্যার ক্ষেত্রে এটা ধরে নেই। কিন্তু এমন কিছু জিনিস আছে, যখন আমরা দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো তখন ফোটন নিয়ে কথা বলবো। ফোটন হচ্ছে ভরহীন কণা। ফোটনের ভর নাই কিন্তু ভরবেগ আছে, ফোটনের ভর নাই কিন্তু ভরবেগ আছে। সেই জিনিসটা আলাদা, সেই জিনিসটা তখন আমরা যখন পড়বো তখন সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আল্লাহ আমাদের তৌফিক দিকে আমরা যাতে ওই পর্যন্ত যেতে পারি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমরা জিনিসটা ক্লিয়ারলি আলোচনা করব। তো বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বল যদি এফ হয়, ভরবেগ একটা ভেক্টর রাশি, তো বল যদি এফ হয় তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কি বলা আছে? ভরবেগের পরিবর্তনের হার যেহেতু বলা হয়েছে না, হার মানে কি সময়ের সাপেক্ষে, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি বাই ডেল টি। এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এখান থেকে আমরা সামনের দিকে আগাবো, তৃতীয় সূত্রে এখনই যাব না, এখান থেকে বেশ কিছু ম্যাথ করব, তারপর তৃতীয় সূত্রে যাব, কোনো সমস্যা নেই। দেখেন, এখন আমরা
এই জায়গা থেকে একটু সামনে অগ্রসর হব। দেখেন যে আমরা দেখলাম এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি বাই ডেল টি। এখন এই জায়গায় এই যে ডেল পি বাই ডেল টি, এইখানে যদি ডেলটিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, অর্থাৎ ডেলটির মানটা যদি খুব ছোট হয়, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এখানে যেমন এইটাকে তখন আমরা লিমিট আকারে লিখতে পারি না? লিমিট ডেলটি যদি জিরোর খুব কাছাকাছি হয়, তখন ডেল পি বাই ডেল টি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডিপি বাই ডিটি ডেরিভেটিভ আকারে লিখতে পারি না? ক্যালকুলাসের মতো করে লিখতে পারি না? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি? ডিপি বাই ডিটি। এখন এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কে ডিপি বাই ডিটি। এফ ইজ ইকুয়াল টু কে ডিপি বাই ডিটি। কে এটা কি? একটা সমানুপাতিক ধ্রুবক। কে এটা একটা সমানুপাতিক ধ্রুবক, যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক উঠিয়ে দিলে যে যদি সমান বসাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে। কারণ এই সমানুপাতিক মানে কি? যেই হারে এটা বাড়বে সেই হারে এটা বাড়বে। তখন আমরা যখন গ্রাফ আঁকবো তখন তো একটা ঢাল লাগবে, সেই ঢালটা হচ্ছে কে। এখন কে এর মান কত সেটা আমরা কিভাবে বের করব? আমরা চিন্তা করি যে এমন যদি কোনো বস্তু হয় যেটা উপর একক বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন একক সময়ে একক পরিমাণ বৃদ্ধি পায়। এফ এর মান যদি 1 নিউটন হয় এবং একক সময় 1 সেকেন্ডে যদি 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন হয়, তখন কে এর মান কত হবে? অর্থাৎ 1 নিউটন বলের জন্য 1 সেকেন্ডে 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন হলে তাহলে 1 নিউটন বলের জন্য কে 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন হবে কত? 1 সেকেন্ডে। তাহলে কে ইজ ইকুয়াল টু তখন কি হবে? 1 হবে। তাহলে কে এর মান আমি 1 বসাই দিতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি কি বসাইতে পারি? ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি আমি বসাইতে পারি। নুমেরি সাত্তার অপার ভাই বলেছেন দারুণ ক্লাস হচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। এইগুলোই মোটিভেশন। আচ্ছা, এখন দেখেন, এখন এফ এর জায়গায় আমি কি বসাবো? এমভি বসাবো। এফ এর পি এর জায়গায় আমি কি বসাবো? এমভি বসাবো। তাহলে ডিডিটি অফ এমভি আমি বসাতে পারি, ডিডিটি অফ এমভি বসাতে পারি। এখন খেয়াল করেন, এই যে ডিডিটি অফ এমভি আমরা ক্যালকুলাসে একটা সূত্র পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা ক্যালকুলাসে একটা সূত্র পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে ডিডিএক্স অফ ইউভি ইজ ইকুয়াল টু ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এই সূত্রটা আপনাদের মনে আছে কিনা? তাহলে এই জিনিসটা আমরা এখানে ফেলে দিব। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এম ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ এম। এইটুকু আমি বলতে পারি। এইটুকু আমি একটু মুছে দিই। তাহলে সেখান থেকে দেখেন, সেখান থেকে জিনিসটা একটু লক্ষ্য করেন আপনারা, তাহলে এখান থেকে আমরা কিসে আসতে পারি? এখান থেকে আসতে পারি এফ। খেয়াল করেন, ভর তো ধ্রুবক, বস্তুর ভর তো ধ্রুবক। তাহলে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কি বের হয়? 0। তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে না? এই টোটালটা এই ভি ডিডিটি অফ এম ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে না? এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এম ডিডিটি অফ বা ডিভি বাই ডিটি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা বলতে পারি। তো এই যে আপনারা এফ ইজ ইকুয়াল টু এম এ ইউজ করেন, তো আমরা সেখানে চলে আসছি।
এইটুকু বোঝা গিয়েছে কিনা সেটা আমাকে একটু ক্লিয়ারলি জানান। এইটুকু বোঝা গিয়েছে কিনা সেটা আমাকে একটু ক্লিয়ারলি জানান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অন্তত পক্ষে বুঝতে পারছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, আমরা আবার একটু সামনের দিকে আগাই। আমরা কিন্তু বলের বেশ কিছু সমীকরণ সম্পর্কে জানলাম। এফ ইজ ইকুয়াল টু এম এ একটা, এটা আমরা ব্যবহার করব। এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, এটাও কিন্তু আমরা মাঝে মাঝে ব্যবহার করব। এখন এটা রিলেটেড আমি কিছু ম্যাথ করাবো, দেখি আপনারা করতে পারেন। একদম সহজ, শুরুতে একদম সহজ, একদম পানির মতো ম্যাথ করাবো, আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব। ওকে, এটুকু মুছে দিই আমি। ওকে ওকে, আমরা এখন আচ্ছা, ক্লাসটা একটু সবাই একটু কষ্ট করে শেয়ার দেন। আপনারা যত বেশি উপস্থিত থাকবেন আমার তত ক্লাস নিতে সুবিধা হবে। একটু কষ্ট করে নিজেদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার দেন। ওকে, এখন আমরা এটা রিলেটেড কিছু ম্যাথ করব। আচ্ছা, একটি স্থির বস্তুর উপর উপর 100 নিউটনের একটি বল 10 সেকেন্ড যাবত কাজ করে। বস্তুটির ভর 10 কেজি হলে 20 সেকেন্ডে অতিক্রান্ত, এটা একদম সহজ ম্যাথ, দূরত্ব কত? আপনারা এটা একটু তুলে নেবেন, 2 মিনিট মধ্যে আপনারা একটু তুলে নেন কষ্ট করে, আমি একটু দেখি। হ্যাঁ, বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে আজকে, এজন্যই মনে হয় নেটে একটু সমস্যা। ওকে 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 ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন ম্যাথটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আমরা জানি এখানে একটা বস্তুটির ভর কত? 10 কেজি। বস্তুটির ভর কত? 10 কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটির ভর 10 কেজি। 10 কেজি হচ্ছে বস্তুটির ভর। তাহলে 10 কেজি যদি বস্তুটির ভর, তার উপর বল কাজ করছে কত? 100 নিউটন। আমরা সবার আগে কি বের করে ফেলবো? ত্বরণ বের করে ফেলবো, কারণ এফ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। এফ হচ্ছে 100, এম হচ্ছে 10, এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। এখন বলছে যে 10 সেকেন্ড যাবত এই বস্তুর উপর কাজ করছে, তার মানে ত্বরণ কাজ করছে বস্তুর উপর কতক্ষণ যাবত? 10 সেকেন্ড যাবত। তো প্রথম 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা আগে বের করব। এস ইজ ইকুয়াল টু S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ কত? এখানে 0, তাহলে হাফ। এ কত? 10, টি কত? 10 স্কোয়ার। তাহলে এখানে আসবে 500 মিটার। তারপর আমরা দেখব যে এই সময় পরে আসলে তার বেগ কত হয়েছিল। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত? 0, এ হচ্ছে 10,
টি হচ্ছে এ হচ্ছে 10, টি হচ্ছে 10 সেকেন্ড যাবত কাজ করেছে না, 10, তার মানে কি 100 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে সে 500 মিটার গেছে, কিন্তু পরবর্তী 10 সেকেন্ড কি তার উপর ত্বরণ কাজ করেছে? করেনি। পরবর্তী 10 সেকেন্ড তার উপর কি কোনো ত্বরণ কাজ করেছে? করে নাই। তার মানে পরবর্তী 10 সেকেন্ড সে একদম সমান বেগে যাবে, একদম সমবেগে যাবে, তাই না? একদম তার বেগের মান সমান থাকবে। তাহলে সেখানে আমরা বলতে পারি s2 ইজ ইকুয়াল টু vt। তাহলে v কত? v হচ্ছে 100, t হচ্ছে 10,000। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল টু হবে 500 প্লাস 1000 ইজ ইকুয়াল টু 1500 এত মিটার। খুবই ইজি। খুবই ইজি, অসাধারণ অসাধারণ। ফারজানা ইসলাম, সাদিয়া হোসেন, মাহদিয়া নওরিন, সাইফুল 2500 না বস, 2500 তো না, 2500 না। এক্সামে করতে গেলে কোশ্চেন কঠিন লাগে, এখন ইজি লাগে না? না, এখন একটু কঠিন কঠিন লাগতে পারে। আমি সামনে আগাচ্ছি ওস্তাদ। আপনারা কি ক্লাসটা এনজয় করছেন কিনা আমাকে একটু জানান তো। ক্লাসটা কি এনজয় করছেন? আমি কেমন ক্লাস নিচ্ছি, প্রথমবার নিচ্ছি আপনাদের গ্রুপে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সামনের দিকে আগে, আমি সামনের দিকে আগে। ওকে, এখন আমরা যে জিনিসটা সম্পর্কে যেই ম্যাথটা আমরা এখন করব, আমার কাছে ম্যাথটা আছে। ওকে, এখন আমরা দেখব একটা একটু ট্রিকি ম্যাথ দেখি। নতুন একটা একটি কনভেয়ার বেল্টের উপর প্রতি সেকেন্ডে 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে। কনভেয়ার বেল্টটির বেগ 10 মিটার পার সেকেন্ড ধরে রাখার জন্য কত বল প্রয়োজন? আচ্ছা, ওকে, এখন দেখেন এই ম্যাথটা একটা নতুন শব্দ আছে, আপনারা হয়তো অনেকে পরিচিত না, কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্ট জিনিসটা কি? কনভেয়ার বেল্ট জিনিসটা কি আপনাদেরকে একটু বুঝাই। আপনারা ডিসকভারিতে কখনো ফুড ফ্যাক্টরি বা এরকম কিছু দেখেছেন কিনা? দেখবেন যে এরকম একটা বেল্টের মতো থাকে, এরকম একটা বেল্টের মতো এই জিনিসটা ঘুরে, তখন এই বেল্টটা সামনের দিকে এরকম করে আস্তে আস্তে আগায়। আর এইখান থেকে ধরেন এই জায়গায় একটা কন্টেইনার থেকে কোনো একটা বস্তু, চিপস, চানাচুর, সিমেন্ট, বালি, এগুলো এটার উপর পড়ে। এইটার উপর যখন পড়ে, এটার উপর ধরেন এইখানে কিছু পড়ছে, এটা বয়ে নিয়ে যায় আর এইখানে কোনো এক জায়গায় প্যাকিং হয়। যে বেল্টের উপর দিয়ে এটা যায়, এটাকে বলে কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট। ওকে ওকে, দেখেছে, সবাই দেখেছে। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন এই যে কনভেয়ার বেল্ট, এই কনভেয়ার বেল্টের উপর দিয়ে বলা হয়েছে যে একটি কনভেয়ার বেল্টের উপর দিয়ে প্রতি সেকেন্ডে 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে। তো প্রতি সেকেন্ডে 1 কেজি করে এটার উপর সিমেন্ট পড়তেছে। ধরেন এইখান থেকে 1 কেজি করে সিমেন্ট এখানে ফেলা হচ্ছে। 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে প্রতি সেকেন্ডে 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে। এখন বলছে যে বেল্টটির বেগ 10 মিটার পার সেকেন্ড ধরে রাখার জন্য, বেল্টটির বেগ 10 মিটার পার সেকেন্ড
10 মিটার/সেকেন্ড 10 মিটার/সেকেন্ড ধরে রাখার জন্য কনভেয়ার বেল্টের উপর কত বল প্রযুক্ত থাকতে হবে, কনভেয়ার বেল্টের উপর কত বল প্রযুক্ত থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে F ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখি dp/dt। আমরা ভেক্টর সাইনটা না দেই যেহেতু এখানে মান শুধু দিকের কোনো ব্যাপার নাই, যখন i j k থাকবে তখন আমরা দিক ব্যবহার করব। dp/dt, dp কে আমরা কি লিখতে পারি, ddt অফ mv আমরা লিখতে পারি, তারপর এটাকে mddt অফ v প্লাস v dm/dt এরকম লিখতে পারি না। এখন দেখেন এখানে কিন্তু v কনস্ট্যান্ট, এইখানে কিন্তু v কনস্ট্যান্ট, v ইজ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে সেটা চলে যাবে, তার মানে এই অংশটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস v কত 10 dm/dt মানে প্রতি সেকেন্ডে ভরের হার, প্রতি সেকেন্ডে ভর কতটুকু বলছে, প্রতি সেকেন্ডে 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে, তার মানে 1 kg/সেকেন্ড, তার মানে এখানে কি হবে 1, তাহলে এখানে কত আসবে 10 নিউটন। আপনারা কি বুঝতে পেরেছেন? অঙ্কটা মজার ছিল না? ক্লিয়ার না? অনেক ক্লিয়ার কিনা এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। জিনিসটা মজার ছিল কিন্তু। অসাধারণ অসাধারণ, সবাই সাঁই সাঁই করে উত্তর দিয়ে দিচ্ছে, সবাই সাঁই সাঁই করে উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, একজন বলেছে লেখার সময় দেওয়ার জন্য, লেখার সময় দেওয়ার জন্য দুঃখিত দুঃখিত, আমি মনে হয় একটু ফাস্ট যাচ্ছি, সমস্যা, আপনি একটু লিখে নেন। নেট প্রবলেম করছে, সত্যি কথাই নেট প্রবলেম করছে, বাইরের আবহাওয়া অনেক বৃষ্টি তো একটু নেট প্রবলেম করছে আজকে। হ্যাঁ ম্যাথ দিব, আরেকবার একটু বুঝিয়ে দিব, আবার বলি আপনাকে, আবার বলি, দেখেন খেয়াল করেন, এখানে বলছে একটা কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট কি জিনিস আপনারা তো চিনতে পারছেন, যে এই যে বালু টালু নিয়ে যায়, যে একটা বেল্টের উপর দিয়ে বালু চিপস চানাচুর এরকম করে এরকম করে যে যায় এরকম করে, তাই না? তো এইটার উপর বলছে প্রতি সেকেন্ডে 1 কেজি করে এখানে সিমেন্ট ফেলা হচ্ছে, প্রতি সেকেন্ডে 1 কেজি করে সিমেন্ট ফেলা হচ্ছে, এবং বলছে 10 মিটার/সেকেন্ডের বেগ ধরে রাখতে হবে, অর্থাৎ স্লো হয়ে যাওয়া যাবে না। 10 মিটার/সেকেন্ডের বেগ ধরে রাখার জন্য আমার কত বল প্রয়োগ করতে হবে? তো আমরা ফর্মুলায় আমরা জানি যে dp/dt, F = dp/dt ভরবেগের পরিবর্তনের হার। তো এটাকে আমি p এর জায়গায় mv লিখতে পারি, ভরবেগ। তারপর আমরা uv মেথড ফেলছি, uv মেথড মনে আছে তো? আমি আরেকবার লিখে দেই, ddx of uv is equal to u ddx of v plus v ddx of u, তাই না? তো এখান থেকে আমরা খুব সহজে m ddt v এবং v ddt m লিখতে পারি। তো m ddt v, যেটা v তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে ddt v 0, তাহলে এইটুকু 0 হয়ে যাবে, এইটুকু যখন 0 হয়ে যাবে, এইটুকু যখন গায়েব হয়ে যাবে, তখন এই অংশটুকু v এর মান 10। আর dm/dt কি? উপরে dm নিচে dt, তার মানে প্রতি সেকেন্ডে সময়ের সাপেক্ষে ভর, তার মানে প্রতি সেকেন্ডে অর্থাৎ ভরের হার, তাহলে প্রতি সেকেন্ডে ভরের হার কত? 1 কেজি, 1 কেজি করে পড়তেছে প্রতি সেকেন্ডে ভর, তাহলে এখানে আমি 1 বসাই দিলাম, 10 নিউটন। আমার এখানে ঝড় হচ্ছে, আমি মিরপুরে থাকি বাই দ্য ওয়ে। ঝড় বলতে বৃষ্টি, আমি আমার জানালা আটকানো তো, বৃষ্টি আমি বুঝতে পারছি বাইরে। আচ্ছা, আমরা পেছনে বোর্ডের লেখাটা ঠিক মতো বুঝতে পারছেন না, আচ্ছা আচ্ছা, এখন আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে, বা আমার ক্লাস কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই।
আচ্ছা, ওকে, নেক্সট ম্যাথে আমরা যাই। আচ্ছা, এই ম্যাথটায় আমরা দেখব যে একটি একটি 10 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ফায়ার সার্ভিসের পানির পাইপ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি নির্গত হচ্ছে। ওই পাইপকে স্থিরভাবে ধরে রাখার জন্য ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করব। লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, একটি 10 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ফায়ার সার্ভিসের আচ্ছা, আমার লেখা এত সুন্দর না, পানির পাইপ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি নির্গত হচ্ছে। ওই পাইপকে স্থিরভাবে ধরে রাখার জন্য ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, এখানে আমাদের ম্যাথটা করতে হবে। ম্যাথটা দেখি আমরা কিভাবে করব। আমি বুঝাতে পারছি কিনা। একটা ফায়ার সার্ভিসের যে পানির পাইপ থাকে, ওখান থেকে অনেক জোরে পানি বের হয় না? তো ওটা যদি আপনি ছেড়ে দেন, দেখবেন যে পাইপটা এদিক সেদিক লাফালাফি করতেছে। পাইপটা স্থিরভাবে ধরে রাখার জন্য কিন্তু আপনার একটা বল প্রয়োজন। আপনি কত বল দিয়ে পাইপটাকে, ন্যূনতম কত বল দিয়ে পাইপটাকে স্থিরভাবে ধরে রাখতে পারবেন? কারণ হচ্ছে পানি যখন সামনের দিক দিয়ে বের হয়, পাইপটাকে সে পিছন দিকে ধাক্কা দেয়। তো আপনি পানিটা যেই বলে বের হচ্ছে সেই বল দিয়ে যদি ধরেন, তাহলে পাইপটা স্থিরভাবে থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যে পানির পাইপ থেকে কিন্তু একটা বলে পানি বের হয়, তখন পাইপটাকে সে পিছন দিকে ধাক্কা দেয়। তো পাইপটাকে যখন পিছন দিকে ধাক্কা দেয়, আপনি যদি পানি যেই বলে বের হচ্ছে সেই বলে আপনি ন্যূনতম ধরেন, তাহলে ওই পাইপটা স্থির থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কি না? ওকে, এখন খেয়াল করেন যে এরকম একটা পানির পাইপ আছে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটুকু, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত? 10 সেন্টিমিটার স্কয়ার। গুড। এখন আপনারা একটু খেয়াল করবেন, এখান থেকে পানি বের হচ্ছে কত বেগে? এখান থেকে পানি বের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হচ্ছে। এখান থেকে পানি বের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হচ্ছে। এবার আপনি একটু বুঝেন বিষয়টা। যখন পানি বের হচ্ছে পাইপ থেকে, তখন এই পাইপটা সিলিন্ডার আকৃতির না? তখন একটা পানির তৈরি সিলিন্ডারের মতো বের হচ্ছে না?
তখন একটা পানির তৈরি সিলিন্ডারের মতো বের হচ্ছে না এভাবে, পানির তৈরি সিলিন্ডারের মতো বের হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তো এই 10 মিটার পার সেকেন্ড, এইটাকে আমি, এটা তো বেগ তাই না, এটাকে আমি ভি ধরি, ভি বেগে বের হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তো এখন ডিটি সময়ে কতটুকু, এই দৈর্ঘ্যটা কতটুকু হবে, ডিটি সময়ে এই সিলিন্ডারের এই যে উচ্চতা বা দৈর্ঘ্য এটা কতটুকু হবে, এটা যেহেতু সমবেগে বের হচ্ছে ভি ডিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি হিসাবে। আমার কথা বুঝেছেন কিনা? আর এই তাহলে এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এটা তো আমরা জানি, এটা 10 সেন্টিমিটার স্কোয়ার, 10 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমি যদি সিলিন্ডারের আয়তন বের করতে চাই, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের, আমি একটু সুন্দর করে লিখি কারণ আমার লেখা নাকি বোঝা যাচ্ছে না, পানির সিলিন্ডারের আয়তন ইজ ইকুয়াল টু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করলেই তো, উচ্চতা দিয়ে গুণ করলেই তো আমার হচ্ছে সিলিন্ডারের আয়তন বের হবে। এই প্রস্থচ্ছেদে এ ইন্টু হচ্ছে এই উচ্চতা, এটা গুণ করলেই তো আমার হচ্ছে এই সিলিন্ডারের আয়তন বের হয়ে যাবে। তাহলে এ ইন্টু ভি ডিটি, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে পানির সিলিন্ডার আয়তন, তাহলে আয়তন থেকে এই আয়তন আমরা বের করতে পেরেছি। আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে কি বের হয়ে যাবে বলেন তো? আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে পানির ডিটি সময়ে পানির ভরটা পেয়ে যাব না? তাহলে পানির ভর ডিটি সময়ে পানির ভর ইজ ইকুয়াল টু রো এ ভি ডিটি, পানির ভর এম ইজ ইকুয়াল টু রো এ ভি ডিটি। বুঝতে পেরেছেন কিনা? এখন পানির ভর আমরা পেয়েছি, তাহলে পানির এখান থেকে পানির ভরবেগ আমরা বের করতে পারবো না। তাহলে ভরবেগ পি ইজ ইকুয়াল টু কি আমরা জানি, এম ভি। এম কত? রো এ ভি ডিটি ইন্টু ভি, তাহলে রো এ ভি স্কোয়ার ডিটি। বুঝতে পেরেছে কিনা? এখন বল এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিপি বাই ডিটি। তাহলে পি এর জায়গায় আমরা এটা বসাই দিতে পারি, ডি ডিটি অফ রো এ ভি স্কোয়ার ডিটি। এবার খেয়াল করেন, রো এ ভি স্কোয়ার, পানির ঘনত্ব এটা ধ্রুবক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা ধ্রুবক, এই যে এখানে 10 মিটার পার সেকেন্ডের তো সমবেগে বের হচ্ছে, এটাও ধ্রুবক। তাহলে রো এ ভি স্কোয়ার এটা ধ্রুবক, তাহলে থাকে কি ডিটি বাই ডিটি, এটা তো এক হয়ে যায় তাই না? রো কত 1000, এ কত, এ 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে 10 ইন্টু 10⁻⁴, আর ভি স্কোয়ার 10 মিটার পার সেকেন্ড, এটা স্কোয়ার করলে 100। তাহলে খেয়াল করেন এখানে তাহলে কি আসে, এখানে টোটাল আসবে হচ্ছে, আপনি কি বুঝতে পারতেছেন? বুঝেন নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আসবে 100 নিউটন, আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন, আবার খেয়াল করেন, পুরাটা আবার বুঝাতে হবে। ভিডিটি আসলো কেমন করে? মাথার উপর দিয়ে গেল। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করেন আপনারা। দেখেন যে 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট পানির পাইপ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি নির্গত হচ্ছে। এখন ওই পাইপকে স্থিরভাবে ধরে রাখার জন্য ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? দেখেন এই হচ্ছে সেই পানির পাইপ, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছে কত, 10 সেন্টিমিটার স্কোয়ার, এবং সেখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই যে ভি বেগে, ভি কত, 10 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হচ্ছে। বুঝেন
এখন যখন এই পানির পাইপটা সিলিন্ডার আকৃতির না, এই পানির পাইপটা সিলিন্ডার আকৃতির না, যেহেতু পানির পাইপটা সিলিন্ডার আকৃতির, যে পানি যখন বের হবে তখন পানির তৈরি একটা সিলিন্ডারের মতো বের হবে, তখন পানির তৈরি একটা সিলিন্ডারের মতো বের হবে। আচ্ছা, তো পানির তৈরি যখন একটা সিলিন্ডারের মতো যখন এটা বের হবে, তখন দেখেন ধরে নিলাম ডিটি সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, যেহেতু সমবেগে, তো পানির সিলিন্ডারটা কতটুকু আগাবে, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে ডিটি সময় কি ভিডিটি, তাহলে এটাই আমার সিলিন্ডারের উচ্চতাটা না, এটা যদি আপনি সোজা করে দেন তাহলে এটাই আমার সিলিন্ডারের উচ্চতাটা না, এটাই আমার সিলিন্ডারের উচ্চতাটা না, ভিডিটি, এটাই আমার সিলিন্ডারের উচ্চতা। এখন এটা হচ্ছে উচ্চতা, আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দেওয়া আছে, তো ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা কি পাই, আয়তন পাবো। এই আমাদের সিলিন্ডারের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ না। আচ্ছা এখানে বলেন তো পাই আর স্কোয়ার কি, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, কারণ একটা সিলিন্ডার, এই যে দেখেন এটা একটা সিলিন্ডার আকৃতির, এইটার এই মাথাটা এটা বৃত্তের মতো না, এটা বৃত্ত, পাই আর স্কোয়ার ইন্টু কি এটার উচ্চতা এইচ। ঠিক সেরকমই এ ভিডিটি হচ্ছে উচ্চতা, আর এ হচ্ছে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করছি, আমি কি পেয়ে গেছি, আয়তন পেয়ে গেছি। আয়তনের সাথে আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, তাহলে সেখান থেকে এম ইজ ইকুয়াল টু ভি রো, তো ভিটা কি আয়তন, আয়তন ইন্টু ঘনত্ব করছি, তাহলে কি পেয়ে গেছি আমি, ভর পেয়ে গিয়েছি। তো ভর যখন আমি পেয়ে গেছি, তাহলে এটার সাথে বেগ গুণ করে দিলেই তো ভর বেগ, তো বেগ তো আমার জানাই আছে, তাহলে এটার সাথে আমি বেগ যখন গুণ করছি তখন রো এ ভি ডিটি ইন্টু ভি, তাহলে রো এ ভি স্কোয়ার ডিটি, রো এ ভি স্কোয়ার ডিটি। তো এখন আমরা পি পেয়ে গিয়েছি ভরবেগ, এখন আমরা জানি কি এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি, তখন কি হয়ে যাবে, এই যে রো এ ভি স্কোয়ার এগুলো সব বাইরে চলে আসবে, তখন ডিটি বাই ডিটি তখন কি হয়ে যাবে 100 নিউটন। বুঝা গিয়েছে কিনা? বোঝা গিয়েছে কিনা, আপনারা বুঝতে পারছেন আমার কথা, একটু জানান তো। অসাধারণভাবে বুঝিয়ে দিচ্ছেন একে একে আরেকজনকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার 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 ক্লিয়ার, অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, আমি কি এটা মুছতে পারি, আমি কি এটা মুছে দিব, আপনাদের কি একটু তুলতে হবে, কষ্ট করে একটু তুলে ফেলেন। ভিডিটি বুঝেন নাই, ভিডিটি আমি আবার বলি, ভিডিটি বুঝেন নাই, আমি আবার বলি, কোনো সমস্যা নাই, বুঝেন নাই, বোঝানোর জন্য আমি আছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। দেখেন এই যে ভিডিটি, এটা কি আমার যখন এই পাইপ থেকে পানিটা বের হচ্ছে, এটা একটা পানির সিলিন্ডারের মতো বের করে করে এইভাবে বের হচ্ছে না, এই যে ধরে আছে এখান থেকে ফুস করে এইভাবে বের হয় পানি, তাই না? তো এই পাইপ থেকে যখন পানি বের হয়, পানির সিলিন্ডার ভি বেগে যদি বের হয়, তাহলে ভি সমবেগ, কিন্তু তাহলে ডিটি সময় সে কতটুকু দূরে যাবে, অর্থাৎ সিলিন্ডারটা কত বড় হবে, এরকম সিলিন্ডারটা আস্তে আস্তে এরকম বড় হয় না, তো ডিটি সময় কতটুকু বড় হবে, ভি ডিটি পরিমাণ দূরত্ব যাবে সামনে। বুঝতে পেরেছেন? কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো সেম থাকবে, তাই না? বুঝতে পেরেছেন কিনা এখন? এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা? নূরজাহান খানম, সবাই ট্যালেন্ট আমি ছাড়া, ভাই এখানে ট্যালেন্টের কোনো বিষয় নাই, এই জিনিসগুলো শেখা যায়। ট্যালেন্ট সেই জিনিসগুলো হয় যেগুলো শেখা যায় না, ট্যালেন্ট সেই জিনিসগুলো, যেমন রওয়ান এটকিনসন, আমরা যাকে মিস্টার বিন নামে চিনি, উনি কথা না বলে মানুষকে হাসাইতে পারেন, এটা তার ট্যালেন্ট, এটা সবাই পারে না, এটা সে নিয়ে জন্মাইছে, যেটা নিয়ে জন্মায় সেটা ট্যালেন্ট, আর এগুলো তো শেখা যায় ভাই, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? আপনার ভিডিটির বিষয়টা যার সমস্যা ছিল আপনি একটু জানান তো, আপনি বুঝতে পেরেছেন কিনা?
আচ্ছা, আমি আমি মুছে দিব, আমি কি সামনে আগাবো? আচ্ছা, ডিটিটা একটু বুঝায় দেন। ডিটি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়, আমরা ডিফারেন্সিয়েশনের খাতিরে ডিটিটা নিয়েছি। ডিটি হচ্ছে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, আমরা ডেলটি নিতে পারতাম, কিন্তু ডেলটি এটা এভারেজ হয়ে যাবে, জিনিসটা গড় হয়ে যাবে। ডিটি নিয়েছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি যত ছোট ভাগের যত ছোট টাইম ইন্টারভালে ডাটা নিব তত নিখুঁত ডাটা আসবে। বুঝতে পেরেছেন? ওকে 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 ওকে, দুঃখিত, একটা ম্যাথেই আমি সময় নষ্ট করে ফেললাম, আমি সামনের দিকে আগাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমার এখানে নেটের সমস্যা করছে। ওকে ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। নিউটনের গতির তৃতীয় সূত্র। এটা তো ধরেন মানুষের থ্রেড দিতে গেলেও ব্যবহার করা হয়, এই তুই আমাকে আজকে এই জিনিস করেছিস, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, একদিন তুই এর রিয়াকশন পাবি, এই ধরনের থ্রেড মানুষ দেয় আর কি। এখন যাই হোক, তো নিউটনের গতির তৃতীয় সূত্রে বলা আছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এবং এটা বোঝার জন্য, ক্রিয়া প্রতিক্রিয়া বোঝার জন্য আমরা দুইটা পয়েন্ট ইউজ করব। ক্রিয়া ও প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর কাজ করে। 2 নাম্বার হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া যুগপৎ ঘটে। এটা একটু লিখে নেন, ক্রিয়া ও প্রতিক্রিয়া যুগপৎ ঘটে। আস্তে আস্তে আমার ভিউয়ার কমছে, আই এম ভেরি স্যাড, আমার মন অনেক খারাপ, এভাবে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ডিচ মেরে। আচ্ছা, এখন খেয়াল করেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া যেহেতু আছে, তো এই জিনিসটা আমরা বুঝি কিনা সহজভাবে আমি একটু বলি যে আপনি যদি এই বোর্ডটাকে 10 নিউটন বলে এভাবে ঘুষি মারেন, তাহলে এই বোর্ডটাও আপনাকে 10 নিউটন বলে ফিডব্যাক দিবে। আপনি এই বোর্ডটাকে 10 নিউটন বলে ঘুষি দিলে আপনাকেও 10 নিউটন বলে ফিডব্যাক দিবে। এখন এই জিনিসটা তো আমরা বুঝলাম যে আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব তখন ওই বস্তুটাও আমার উপর সমান বল প্রয়োগ করবে। এখন তাহলে দেখি আপনাদের কমন সেন্স কতটুকু কাজ করে, সেই জিনিসটা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ধরেন এই হচ্ছে আমাদের পৃথিবী, যাই হোক, যাই আঁকছি এটা পৃথিবী, ঠিক আছে।
এইখানে এইখানে ধরে নেন আমার মোবাইল ফোনটা আমার আছে, এটা পৃথিবী থেকে উপরে মোবাইল ফোন আছে, এখানে আমার মোবাইল ফোন, না এটা তো টাচ স্ক্রিন, এটা ফুল স্ক্রিন এরকম, হ্যাঁ মোবাইল ফোন আছে। এখন এই মোবাইল ফোনটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতেছে। এই যে এই নিজের দিকে যে আকর্ষণ করতেছে, এই বলটা হচ্ছে আমার কি, এই বলটা হচ্ছে যে মহাকর্ষ সূত্র অনুযায়ী প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে আমরা জানি। তাহলে এইটা হচ্ছে এফ ই, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ। আর এই মোবাইলটাও, দুইটা বস্তু যেহেতু পরস্পর, মোবাইলটাও এফ এম এই বলে আকর্ষণ করছে এই পৃথিবীকে। তো এখন আমাকে বলেন এই দুইটার ভিতরে কোন বলটা বড়? এখন আমাকে বলেন এই দুইটার ভিতরে কোন বলটা বড়? এই দুইটার ভিতরে কোন বলটা বড় আমাকে একটু বলেন। দুইটাই ইকুয়াল, দুইটাই ইকুয়াল, দুইটাই ইকুয়াল, অসাধারণ অসাধারণ। একজন বলছে এফ এম বড়, এফ এম বড়, আচ্ছা আচ্ছা সমান, হ্যাঁ মহাকর্ষ বল কাজ করবে ওস্তাদ, ইকুয়াল সমান, দুইটাই সমান। আচ্ছা দুইটাই সমান হলে আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীর উপরে ধরেন আমি একটা মোবাইল ধরছি, পৃথিবী মোবাইলের দিকে আসে না মোবাইল পৃথিবীর দিকে আসে? মোবাইল পৃথিবীর দিকে যায়, তাই না? তো পৃথিবীর বলটা বেশি হওয়ার কথা না? পৃথিবী মোবাইলের দিকে আসে না মোবাইল পৃথিবীর দিকে যায়? মোবাইল পৃথিবীর দিকে যায়, তাহলে পৃথিবীর বলটা বেশি হওয়ার কথা না, কারণ পৃথিবী জোরে টাইনে মোবাইলটাকে নিচে নিয়ে আসতেছে। আচ্ছা একজন বলছে এফি বড়, আচ্ছা সমান, সমান হইলে তাহলে মোবাইল নিচে আসে, পৃথিবী যায় না কেন উপরে? হ্যাঁ আমি কিন্তু কয়েকজনের কনভিন্স করতে পারছি, কেউ কেউ বলতেছে পৃথিবীর বল বড়। মোবাইল স্থির থাকলে সমান হবে, ও গতিশীল হইলে সমান হবে না। আল্লাহ নিউটনের গতিসূত্রে কিন্তু ভুল আছে, দুইটা বস্তু স্থির থাকতে হবে। অভিকর্ষ বল না, মহাকর্ষ বলের কথা বলতেছি ওস্তাদ। পৃথিবী আর মোবাইল এটা তো মহাকর্ষ, পৃথিবীর সাথে যে আকর্ষণটা সেটারে আমরা অভিকর্ষ ডাকি, তাই না? তো অভিকর্ষ বল পৃথিবী, আমরা কি বলছি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, তাই না? পৃথিবীর জড়তা বেশি। একজন বলেছে মোবাইলের ভর পৃথিবীর তুলনায় নগণ্য। এই যে এখানে ভর নগণ্য হওয়ার কারণে সমস্যাটা কি হয়েছে আমি একটু বলি, খেয়াল করেন। মোবাইলের উপর যে বলটা, মোবাইলের উপর বলটা কি এফ ই, তাই না? এফ ই কাজ করতেছে কার উপর? মোবাইলের উপর। এফ ই এটা কি হবে ধরেন তো, এম মোবাইলের উপর, এম এম মানে মোবাইলের ভর, এম এম এটা হচ্ছে মোবাইলের ভর, এটা এম এম হচ্ছে মোবাইলের ভর। আর এ এম এটা কি? এটা মোবাইলের ত্বরণ, লের ত্বরণ। তাহলে এ এমটা কত হবে? এফ ই বাই এম এম। তাহলে এখানে একটা ত্বরণ বের হবে। আবার মোবাইল পৃথিবীকে আকর্ষণ করতেছে এফ এম বলে, কার উপর কাজ করতেছে? পৃথিবীর উপর। এম ই হচ্ছে পৃথিবীর ভর, এ ই হচ্ছে মোবাইলের পৃথিবীর ত্বরণ, ত্বরণ। এখন এখান থেকে এ ই যদি আমি বের করি, এফ এম বাই এম ই, তো এইবার বলেন এই এই আকর্ষণটা, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল না? তো এই আকর্ষণটার বল তো অনেক কম। ধরে নিলাম 10 নিউটন বলে আকর্ষণ করতেছে,
ধরে নিলাম 10 নিউটন। এখন এই 10 নিউটন বল, তো 10 নিউটন বলে আকর্ষণ করতে বা 100 নিউটন বলে, এটা থেকে যখন আমি এই মোবাইলের ভর দিয়ে ভাগ করব, তো মোবাইলের ভর কতটুকু? ধরে নিলাম 100 গ্রাম। 100 গ্রাম মানে কি 0.1, তার মানে এইখানে এ কত? 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক কিনা? আর পৃথিবীর ভর কত আপনি জানেন? 6 × 10⁻24 কেজি। তো এই বল তো দুইটা সমান, এফ ই আর এফ এম দুইটাই সমান, কিন্তু ত্বরণ তো আলাদা। পৃথিবীর ভর দিয়ে যখন আমি এই বলটা ভাগ করব, তখন এটা ত্বরণ থাকবে, এটা তো এটা টেন্ডস টু 0 হয়ে যাবে না, 0-র কাছাকাছি হয়ে যাবে না? তো এই জন্য মোবাইল পৃথিবীতে আসে, পৃথিবী মোবাইলের দিকে যায় না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? অসাধারণ অসাধারণ, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখি আমি নামটা পড়ি। সাইফুল বলেছেন পৃথিবীর ভর বেশি এবং ত্বরণ কম। ও ওয়াও, অসাধারণ। ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? ক্লিয়ার না? এই বুঝবার পারছে? কে বুঝবার পারছে? মিজানুর রহমান সম্রাট, বুঝবার পারছ? ওকে, আচ্ছা, এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা সামনের দিকে আগাই। ইউ হু শু 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 শু। আচ্ছা, এখন আমরা দেখি আমরা নতুন একটা টপিক ধরবো, যে টপিকটার নাম হচ্ছে ঘাত বল। ইম্পালসিভ ফোর্স, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। ঘাত বল হচ্ছে কোনো বস্তুর উপর যদি অল্প সময় যাবত অধিক বল ক্রিয়া করে, তবে সে বলকে ঘাত বল বলে। আচ্ছা, এখন আমরা দেখব ঘাত বল জিনিসটা কি। সাকিব আল হাসানের কাছে একটা বল আসলো, সে ব্যাট দিয়ে টাক করে আঘাত করলো। বল আর ব্যাট কতক্ষণ সময় যাবত সংঘর্ষে থাকে? কতক্ষণ সময় সংস্পর্শে থাকে বল আর ব্যাট? ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, একটা 1 সেকেন্ডেরও ক্ষুদ্রাংশ সময়, তাই না? তার মানে কি 1 সেকেন্ডেরও কম সময়, তাই না? তো ওই সময়ের ভিতরে ওই বলের উপর অনেক বল কাজ করে না, বলটা সাই করে দূরে উড়ে যায়, ঠিক কিনা? তাহলে ওইখানে যে বলটা কাজ করতেছে সেটার নাম ঘাত বল। আমার কথা বোঝা গিয়েছে কিনা? আবার ধরেন দুইটা, এটা একটা মর্মান্তিক বিষয়, দুইটা গাড়ি ধরেন মুখোমুখি সংঘর্ষ হইল, ঠিক আছে, একদম সামনাসামনি সংঘর্ষ হইল। আপনারা কি কোনোদিন দেখছেন যে দুইটা গাড়ি সামনাসামনি সংঘর্ষ হয়েছে, বাসের হেল্পার চিল্লায় ডাকতেছে, ভাই এই যে দুইটা গাড়ির সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে নেমে যান, সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে? এটা কি হয় না? মুহূর্তের ভিতর হয়ে যায়, তাহলে ওই জায়গায় যে বলটা কাজ করে সেটা হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তো এখন আপনারা বুঝেন যে এই যে ঘাত বল, এই ঘাত বলটা এটাকে ইংরেজিতে ইম্পালসিভ ফোর্স কেন বলা হয়? আজকে যথেষ্ট ঝড় হচ্ছে, আমি এই জিনিসটা বলে আমি ক্লাসটা শেষ করে দিব। ইম্পালসিভ ফোর্সের কনসেপ্টটা দিয়ে আমি ক্লাসটা শেষ করে ফেলবো, কোনো ম্যাথে যাব না। তো এই যে এটাকে ইম্পালসিভ ফোর্স কেন বলা হয় এটা আমি একটু বলি। দেখেন, আমরা যদি বল বনাম সময় এর গ্রাফ আঁকি,
এই দিক বরাবর হচ্ছে আমার টাইম, এই দিক বরাবর হচ্ছে আমার ফোর্স। বল বনাম সময়ের আমি একটা গ্রাফ আঁকবো। এই বল বনাম সময়ের গ্রাফ আঁকলাম। তো ধরেন এটা আমি ক্রিকেটের বিষয় বললাম, সাকিব আল হাসানের দিকে ধরেন বলটা বাউন্স খায়, সাকিব আল হাসানের দিকে আসতেছে। তো সাকিব আল হাসানের দিকে যখন আসতেছে তখন এই বলের উপর কি কোনো বল আছে, এক্সটার্নাল কোনো ফোর্স আছে? সাকিব আল তখন কিন্তু বলের উপর কোনো বল নাই, অর্থাৎ জিরো জিরো। বল আসলো, আইসে ধরেন এই পয়েন্টে, এই পয়েন্টে, এটা এ পয়েন্টে ধরেন সাকিব আল হাসান বলরে ব্যাট দিয়ে আঘাত করছে। বলরে ব্যাট দিয়ে যখন আঘাত করছে তখন বলটা কি অনেক বেশি না? আবার কি আঘাত করছে কতক্ষণ সময়ের জন্য? বি পয়েন্ট এইখানেই, এর সাথে লাগানোই বলতে গেলে এখান থেকে এরকম নিচের দিকে। তার মানে কি এটা অনেক শার্প হয়ে গেল না? এবং দেখতে এটা আমাদের শরীরের পালসের মতো না? এই জন্য এটার নাম ইম্পালসিভ ফোর্স। এই জন্য এটার নাম কি? ইম্পালসিভ ফোর্স। এবং দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা আপনারা অনেক সময় দেখেন যে ধরেন বলার বল করছে, পিছনে কিপার ধরছে, এখন বল ব্যাটে লাগছে কি লাগছে, আপিল করছে, কিন্তু আউট হইছে কি হয় না এটা দেখার জন্য অনেক সময় দেখবেন যে দেখে, যে গ্রাফ দেখে, বল বনাম সময় গ্রাফ দেখে, যে ওইখানে লাগছে কি লাগে এইরকম সামনে পিছনে আগায় পিছায় দেখে, দেখছেন না? তো ওই জায়গায় কি দেখা হয়? ইম্পালসিভ ফোর্স দেখা হয়। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু কমেন্ট পড়ছি। সবাই বুঝতে পেরেছে, আশিকুর রহমান বুঝতে পেরেছেন, সিমতা উদয় শঙ্কর বুঝতে পেরেছেন। আরেকবার একটু বুঝান, আরেকবার একটু বুঝান। আচ্ছা, আমার বলি যে অল্প সময় ধরেন বলটা মাটিতে বাউন্স খেয়ে সাকিব আল হাসানের দিকে আসতেছে, তখন সাকিব আল হাসানের দিকে যখন আসতেছে তখন কি বলের উপর কোনো বল আছে? নাই, জিরো। তারপর যখন ধরেন এ বিন্দুতে, এই সময়ে ধরেন এটা ফিফথ সেকেন্ডে ধরেন সাকিব আল হাসান ব্যাট দিয়ে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে তার বল কি অনেক বেড়ে গেছে না? তার উপর, বস্তুর উপর বল বেড়ে গেছে, কিন্তু বলটা আবার নাই হয়ে গেছে ওই ব্যাট থেকে দূরে সরে যাওয়ার পরে না? কতক্ষণ সময়? ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, অর্থাৎ বিটা একদম তার কাছে। অর্থাৎ তখন এই যে গ্রাফটা অনেক শার্প হয়, গ্রাফটা কি অনেক শার্প হয়, এবং এটাকে ডিফারেন্সিয়েশনও করা যায় না ঠিক মতো। ডিফারেন্সিয়েশন এটাকে করা যায় না, খুব টাফ। অনেক জুম ইন করে এটাকে ডিফারেন্সিয়েশন করা যেতে পারে, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করা খুবই টাফ, কারণ এটা শার্প এজ। ঠিক আছে? তো এই যে এরকম শার্প হওয়ার কারণে এটা পালসের মতো দেখায়, এটা ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে? এইভাবে তো আপনারা দেখছেন যে আউট হয়েছে কিনা ওটা চেক করে। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। আজকে ক্লাসে এইটুকুই থাকবে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো এটা আমাকে একটু জানাবেন। আপনারা যা যা আজকে পড়ানো হলো এটা একটু কষ্ট করে আপনারা হ্যান্ড নোট করে নেবেন, তাহলে জিনিসটা চিল হবে। বুঝতে পারছেন? আপনার হ্যান্ড নোট সবাই দেখবে, এটা একটা ভাবসাবের বিষয় আছে, তাই না? তো এই বিষয়টা আপনারা এটা নিশ্চিত করবেন, এবং আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ এই ঘাত বল এবং বলের ঘাত থেকে শুরু করব। ঘাত বল এবং বলের ঘাত থেকে শুরু করব। সেখানে বলের ঘাতের বেশ কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তো নেক্সট ক্লাসটা কবে সেটা হচ্ছে রুটিনের মাধ্যমে ইফতেখার রিমন ভাই, আমাদের সবার সেলিব্রিটি, উনি জানিয়ে দিবেন, এবং এই ফ্লায়ারের মাধ্যমে, যে পোস্টারের মাধ্যমে আমিও একটা পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আপনাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে তো ধন্যবাদ। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই নিজের টাইমলাইনে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।